ঠিক জি আছে, আজকে আমাদের যে স্টাডিটা সেটা হচ্ছে টেকনিক্স অফ ক্রপ ইল্ড লস অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো এগেইন অলরেডি পরিচয় হয়ে গিয়েছে। তারপরেও হচ্ছে পরে যারা জয়েন করছো, যদিও আমার নাম দেখতে পাচ্ছ আর অনেকদিন কথাবার্তা হয়নি, নিজের নাম বলতে ভালো লাগে। আমি নাজনীন নাহার, তোমাদের টিচার। তো এখন ক্রপ ইল্ড লস অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়, কোন মেথড দিয়ে, সেই মেথড গুলো সম্বন্ধে একটু জানবো, সেটা নিয়েই হচ্ছে আমাদের আজকের স্টাডিটা। ঠিক আছে, এখন ইল্ড লস অ্যাসেসমেন্টের আগে আমাদেরকে জানতে হবে যে ক্রপের ইল্ড এই জিনিসটা কি। তো আই হোপ যে তোমরা সবাই বোঝো ইল্ড কি। ইল্ড হলো যে তুমি মানে পার ইউনিট এরিয়া থেকে যতটুকু হারভেস্ট করতে পারছো এট দ্য এন্ড অফ দ্য সিজন, তোমার হচ্ছে কোয়ালিটি যতটুকু প্রোডাক্ট পাচ্ছ সেটাই হচ্ছে ইল্ড। তো এখন বিভিন্ন কারণে ইল্ড হচ্ছে লস হতে পারে। একটা লস হতে পারে ইনসেক্ট দিয়ে লস হতে পারে, হ্যাঁ, ইনসেক্ট ইনফেস্টেশন। আর একটা হতে পারে ডিজিজ ইনফেকশন, তারপরে হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টরস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এরকম হতে পারে। তবে যেহেতু আমরা হচ্ছে উই আর স্টাডিং এন্টোমোলজি, সো উই উইল ফোকাস অন ইনসেক্ট পেস্ট ড্যামেজ। ঠিক আছে, এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ক্রপ লস অ্যাসেসমেন্ট, সেই ক্ষেত্রে তাহলে this is nothing but this is a procedure of determining yield loss of a crop due to pest damage. হ্যাঁ, পেস্ট বলতে এখানে আসলে আমি ইনসেক্টকে মিন করেছি, যে ইনসেক্টের ড্যামেজের কারণে ইল্ড লস যতটুকু হয়েছে সেটা নিরূপণ করার যে পদ্ধতি বা টেকনিক গুলো, সেগুলোকেই আমরা ক্রপ লস অ্যাসেসমেন্টের টেকনিক বা পদ্ধতি বলছি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে yield loss assessment attempt to account for the difference between actual and attainable yield as a result of pest in a given cropping system. ঠিক আছে, এখানে আসলে আমরা কি কনসিডার করা হয় যে একটা অ্যাটেইনেবল yield থাকে আর একটা অ্যাকচুয়াল yield থাকে। অ্যাকচুয়াল yield মানে হচ্ছে তোমার একেবারে আইডিয়াল সিচুয়েশন একটা ক্রপিং সিস্টেমের, হ্যাঁ, যেটা পৃথিবীতে কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, আইডিয়াল সিচুয়েশন বলতে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড অ্যাটেইনেবল। ঠিক আছে, অ্যাকচুয়াল ইল্ডটা হলো যতটুকু তোমার ওই আইডিয়াল সিচুয়েশনে কোনো কিছুরই হচ্ছে ইনফেস্টেশন হয়নি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে সরি আমি এখানে হচ্ছে হয়ে গেছে, আমার উল্টা হয়ে গেছে। অ্যাটেইনেবল মানে হচ্ছে তোমার যতটুকু হওয়ার কথা ছিল সেইটা আমি বলছি আর কি। একেবারে আইডিয়াল সিচুয়েশনে তোমার কোনো পেস্টের অ্যাটাক নেই, তোমার কোনো হচ্ছে ডিজিজের ইনফেকশন নেই, তারপরে হচ্ছে তোমার প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়নি, হ্যাঁ, তখন হচ্ছে তোমার যতটুকু যা হওয়ার কথা ছিল আর বাস্তবে এগুলো হয়ে তোমার যা হয়েছে, হ্যাঁ, yield loss assessment attempt to account for this difference between actual and attainable yield as a result of pest in a given cropping system. এখন এটা বলার সাথে সাথে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এই yield loss assessment এটা মানে এটা পড়ার প্রয়োজন কি, বা আদৌ আমরা এটা হচ্ছে কেন স্টাডি করব। সেই ক্ষেত্রে তাহলে তোমাকে দুই একটা পারপাস জানতে হবে যে কেন হচ্ছে আমরা why will study crop yield loss assessment। হ্যাঁ, এখন একটা পয়েন্ট আমি এখানে বলেছি যে টু হেল্প ফার্মার্স টু টেক পেস্ট ম্যানেজমেন্ট ডিসিশন, কৃষকদেরকে পেস্ট ম্যানেজমেন্ট ডিসিশন প্রোভাইড করার জন্য। আরেকটা হচ্ছে টু এইড গভর্নমেন্ট ফর ফুড অ্যান্ড ক্রপ প্রোডাকশন প্ল্যানিং, অনেক বড় বড় কথা লেখা। টু এস্টাবলিশ ইকোনমিক ইনজুরি অ্যান্ড ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল টু এস্টিমেট দ্য ইফেক্টিভনেস অফ দ্য কন্ট্রোল মেজার। ঠিক আছে, এখন ফর ইনস্ট্যান্স বাংলাদেশে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্রপিত ফিল্ডে হচ্ছে, বিভিন্ন ধরনের ইনসেক্টের আক্রমণ হচ্ছে এবং এলাকা ভেদে কিন্তু আক্রমণটা আবার হচ্ছে ডিফারেন্স হচ্ছে। হ্যাঁ, কোথাও মানে ইট ডিপেন্ডস অন দ্য এরিয়া। In some area, prevalence of some insects are more, in some area prevalence of some insects are less. কাজেই হোল বাংলাদেশ কিন্তু একরকম না। এখন yield loss অ্যাসেসমেন্টের মাধ্যমে তোমার হচ্ছে এক নাম্বার যে অবজেক্টিভ আমি বলেছি, তোমার যদি yield লসের ডাটাটা কোথাও থাকে বা ওই আইডিয়াটা কোথাও থাকে বা একটা ক্রপের পেস্টের আইডিয়া কখন এটা ইনফেস্টেশন করে এবং কত লেভেলে ইনফেস্টেশন করলে কতটুকু yield লস হয়, অল দোজ ইনফরমেশন যদি আগে থেকে প্রোভাইড করা থাকে বা কিছুটা আইডিয়া থাকে, তাহলে সেটা ফার্মারকে পেস্ট ম্যানেজমেন্ট ডিসিশন নিতে হেল্প করে যে কখন আসলে একটা কন্ট্রোল মেজার নিতে হবে এবং কোন ধরনের কন্ট্রোল মেজার নিতে হবে। হ্যাঁ,
সে যদি কতটুকু লস হয়, হ্যাঁ, এবং কোন লেভেলে যে আক্রমণ করে, হ্যাঁ, এই কোনো তথ্যই কোনো কিছুই যদি না জানে, তাহলে যে বাংলাদেশ আসলে নর্মালি যেটা হয়, আমাদের ফার্মাররা যেরকম উইদাউট এনি ইনফরমেশন যে কোনো ইনসেক্ট দেখলেই এলোপাথারি ইনডিসক্রিমিনেট স্প্রে করে, এটা আমাদেরই দোষ, আমরা তাদেরকে ওইভাবে সুযোগ সুবিধা প্রোভাইড করতে পারিনি, তাহলে সেরকমটি চলতে থাকবে। বাট ইফ ইউ হ্যাভ সাম ডেটা এবং সেগুলো এক্সটেনশনের মাধ্যমে তুমি যদি তাদেরকে জানাতে পারো, ইন দ্যাট কেস ইট উইল বি ইজি ফর দেম টু টেক দ্য ডিসিশন। তো সেই এটার পরে আবার গভর্নমেন্টের কথা কেন আসে? গভর্নমেন্টের কথা এই কারণেই আসছে যে হচ্ছে দেখবা যে ইল্ড লসের ডেটাটা বা পেস্ট ড্যামেজের যে পার্সেন্টেজটা বিভিন্ন ক্রপ ওয়াইজ, বিভিন্ন সিজন ওয়াইজ, এই ডেটাটা কিন্তু হচ্ছে তোমার আমাদের হচ্ছে মিনিস্ট্রিতে এগুলো থেকে যায়, বা হচ্ছে তোমার কি বলবো, ইভেন তোমার উপজেলা এগ্রিকালচার অফিসার অথবা ডিস্ট্রিক্ট লেভেল যে অফিসার, ওনারা হচ্ছে এই ইনফরমেশন গুলো সিকিউর করে, তারপরে হচ্ছে এটা হচ্ছে মিনিস্ট্রি লেভেলে পাঠিয়ে দেয় এই কারণেই যে এটা হচ্ছে ফুড অ্যান্ড ক্রপ প্রোডাকশন প্ল্যানিং, ভবিষ্যতের ফুড এবং ক্রপ প্রোডাকশনের প্ল্যানিং, হ্যাঁ, এটা কেমন হবে এবং কোন ক্ষেত্রে কতটুকু তাদের হচ্ছে ফান্ডিং দেওয়ার প্রয়োজন আছে, হ্যাঁ, এগুলো সবকিছু ওয়েল প্ল্যান করার জন্য এই ইল্ড লসের ডেটাটা প্রয়োজন আছে। এখন এটা আমি বড় বিগ দুটো অবজেক্টিভ প্রথমে বলে ফেলছি, ঠিক আছে? এখন পরে আসো স্মল অবজেক্টিভ, যেটা ভেঙে বলা হয়েছে। আগের দুইটার মধ্যে এই অবজেক্টিভ দুইটা আমি মানে কাভার হয়ে গেছে যদিও, কিন্তু ভেঙে বললাম। ওই যে বলছি না পেস্ট ম্যানেজমেন্ট ডিসিশন, তো এই ডিসিশন নিতে গেলে কিন্তু ইকোনমিক ইনজুরি এবং ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, এই দুইটা লেভেলের নলেজ লাগবে। এই দুইটা লেভেলের নলেজ না থাকলে কখন আমি হচ্ছে একটা কন্ট্রোল মেজার অ্যাপ্লাই করব, এটা আমি ঠিক মতো অ্যাপ্লিকেশন করতে পারবো না, ঠিক আছে? এখন আই হোপ যে থিওরি ক্লাসে ইকোনমিক ইনজুরি এবং ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল এটা পড়ানো হয়েছে। আইপিএম পড়ানোর সময় আমিও হয়তো বা মেনশন করেছিলাম, তবে আজকে আরেকটু বলে দেই। ইকোনমিক ইনজুরি লেভেলটা হলো মিনিমাম পেস্ট পপুলেশন ডেন্সিটি দ্যাট কজ ইকোনমিক ইনজুরি। হ্যাঁ, একটা ফিল্ড বা একটা ইউনিট এরিয়া তুমি যদি কল্পনা করো, সেখানে হচ্ছে মিনিমাম মানে ইকোনমিক ইনজুরি হতে মানে মিনিমাম কতগুলো পেস্ট ওখানে থাকলে সেটা হচ্ছে ইকোনমিক ইনজুরি লেভেল পর্যন্ত চলে যেতে পারে, মানে ইনজুরিটাকে আমরা ইকোনমিক হিসেবে করি। সেই যে লেভেলটা, সেই লেভেলটাকে বলা হয় ইকোনমিক ইনজুরি লেভেল। আর থ্রেশহোল্ড লেভেলটা হচ্ছে আসলে অ্যাকশন লেভেল। অ্যাকশন লেভেল মানে হচ্ছে যে তুমি হচ্ছে পেস্ট পপুলেশন ডেন্সিটির যেই লেভেলে হচ্ছে তুমি যদি অ্যাকশন গ্রহণ না করো, তাহলে একটা গ্রোয়িং পপুলেশনটা এটা ইনজুরি লেভেলে চলে যাবে। কাজে ইনজুরি লেভেলে ও যাতে উঠতে না পারে, আমার হচ্ছে একটা লেভেল বা একটা থ্রেশহোল্ড পয়েন্ট থাকবে যেখানে আমি অ্যাকশন নেব যাতে পেস্ট পপুলেশন ডেন্সিটিটা ইনজুরি লেভেলে না যেতে পারে, সেটাই হচ্ছে থ্রেশহোল্ড লেভেল। তো এই ইনজুরি এবং থ্রেশহোল্ড লেভেলগুলো এস্টাবলিশ করার জন্য আমাদের ইল্ড লস অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, ঠিক আছে? কারণ তুমি হচ্ছে ওই যে ইকোনমিক ইনজুরি লেভেলে গেল কি গেল না, হ্যাঁ, কতগুলা পেস্ট পপুলেশন থাকলে সেটা ইনজুরি লেভেলে চলে গেছে, এটা তো তুমি হচ্ছে আলটিমেটলি তোমার ওই প্রোডাকশন দেখেই বিবেচনা করবে যে ইয়েস ইট ওয়াজ ইনজুরিয়াস এবং এত পার্সেন্ট আক্রমণের কারণে আমার এত কেজি বা এত টন আমার ইল্ড লস হয়েছে। সিমিলারলি থ্রেশহোল্ড লেভেলও তাই, যে এই লেভেলে অ্যাকশন নিয়েছিলাম এতটুকু আমি সেভ করতে পেরেছি বা এটা ইনজুরি লেভেলে যেতে পারেনি। আর আরেকটা বলছে যে টু এস্টিমেট দ্য ইফেক্টিভনেস অফ দ্য কন্ট্রোল মেজার, এটা একটা স্বাভাবিক জিনিস। আমরা নতুন নতুন বিভিন্ন ম্যানেজমেন্ট প্র্যাকটিস বা কন্ট্রোল মেজার আমরা ফিল্ডে অ্যাপ্লিকেশন করি, তো ওইটা ফিল্ডে নেওয়া যাওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে পাইলট ট্রায়াল করে থাকি। হ্যাঁ, সেই পাইলট ট্রায়ালে দেখা হয় যে কন্ট্রোল মেজারটা মানে ইফেক্টিভ কিনা পেস্টের এগেইনস্টে, এটা ফার্মারের জন্য ভালো হবে কিনা। তখন তুমি হচ্ছে আসলে কি দেখবা, তখন তো তুমি হচ্ছে ইল্ড লসটাই দেখবা। যদি ইল্ড লসটা ওই মেজারমেন্টের ক্ষেত্রে কম হয়, বা আমি এক্সপেক্ট করছিলাম যে হচ্ছে এটা দিয়ে আমি এত পার্সেন্ট ক্রপ প্রোটেকশন করতে পারবো, এরকম যদি দেখি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো দিস কন্ট্রোল মেজার ইজ রিয়েলি এ গুড কন্ট্রোল মেজার, যেটা ফার্মারকে রিকমেন্ড করা যাবে। তাহলে গভর্নমেন্টকে এইড করা যেতে পারে, ফার্মারকে এইড করা যেতে পারে, ইকোনমিক ইনজুরি এবং থ্রেশহোল্ড লেভেল এস্টাবলিশ করা যেতে পারে, আর ইফেক্টিভনেস অফ কন্ট্রোল মেজার এটা দেখার জন্য, ঠিক আছে? তো এখন কিছু ফ্যাক্টর দ্বারা হচ্ছে ইল্ড লস অ্যাসেসমেন্ট। ম্যাম একটা প্রশ্ন করব? প্লিজ।
ম্যাম এরকম কি কোনো পার্সেন্টেজ বা নিউমেরিক ভ্যালু আছে যেটা দিয়ে আসলে বুঝতে পারবো যে ক্রপ ড্যামেজ অথবা ইনসেক্ট পপুলেশনের নিউমেরিক লেভেলটা দেখে বুঝতে পারবো যে কখন ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল আর কখন ইকোনমিক ইনজুরি লেভেল হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি জানি না থিওরি ক্লাসে তোমাদেরকে হচ্ছে এটা দেখানো হয়েছে কিনা আর কি এক্সাম্পল হিসেবে। অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালু আছে, হ্যাঁ, এবং সেই নিউমেরিক্যাল ভ্যালু এস্টাবলিশ করাটা এত সহজ না। এটা বারবার তোমাকে মানে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে হচ্ছে কত পার্সেন্ট ইনফেস্টেশন হলে কত পার্সেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেভারাল সেট অফ এক্সপেরিমেন্টেশন করে তোমাকে দেখতে হবে যে পেস্টের ডেনসিটি আমার কত থাকলে, হ্যাঁ, পার ইউনিট এরিয়াতে আমার পেস্ট ডেনসিটি কত থাকলে কত পার্সেন্ট ড্যামেজ হচ্ছে, ওইটার বেসিসে তো আমি ইকোনমিক ইনজুরি লেভেলটা বুঝতে পারবো। হ্যাঁ, তো এরকম করে চার্ট করা থাকে। এটা হচ্ছে যেমন উপজেলা এগ্রিকালচার অফিসার বা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার বলো বা রিলেভেন্ট যে প্লেস গুলো থাকে এখানে এগুলোর মানে হচ্ছে সাপ্লাই থাকা উচিত। তো এখন বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়তো বা মানে আমার নলেজে কম যে এটার এস্টাবলিশমেন্টটা একদম ক্রপ বাই ক্রপ করা আছে, বাট আমি যদি তোমার হচ্ছে বাইরের কান্ট্রিগুলোর এক্সাম্পল দিই তাহলে একেবারে প্রচুর পরিমাণে করা আছে। হ্যাঁ, যেমন ফর ইনস্টেন্স তোমার বলা থাকবে যে হচ্ছে তোমার মাস্টার্ডের তুমি যদি তুমি একটা ফিল্ডে যাবা, মাস্টার্ড ফিল্ডে যেয়ে তুমি হচ্ছে কয়েকটা প্ল্যান্টকে অবজার্ভ করবা, সেখানে যদি তুমি হচ্ছে পার প্ল্যান্ট তুমি অ্যাফিড নাম্বার কাউন্ট করবা, কাউন্ট করে যদি দেখো যে পার প্ল্যান্টে হচ্ছে অ্যাফিডের সংখ্যা, ফর ইনস্টেন্স আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, ফর ইনস্টেন্স পার প্ল্যান্টে হচ্ছে অ্যাফিডের সংখ্যাটা হচ্ছে 30, অ্যাডাল্ট অ্যাফিডের সংখ্যা হচ্ছে 30টা করে আছে, তাহলে ওই ক্ষেত্রে বোঝা যাবে যে মানে এটার ইকোনমিক ইনজুরি লেভেল হচ্ছে 30, কারণ অলরেডি এটা এস্টাবলিশ করা আছে যখন পার প্ল্যান্টে 30টা করে অ্যাফিড হয়, এইভাবে ফিল্ডটা ইনফেস্টেড হয়ে যায়, তখন হচ্ছে 70% ড্যামেজ হয়ে যায়। আমি কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু আমি হচ্ছে ইয়ে করে বললাম, মানে এক্সাম্পল দেওয়ার জন্য, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, ওকে, বাস জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তারপর আবার রাইসের ক্ষেত্রেও এরকম করা আছে যে যেমন ইয়েলো স্টেম বোরার বা মাজরা পোকার যখন আক্রমণ হয় তখন হচ্ছে তুমি ফিল্ডে যাবা, ফিল্ডে যে হচ্ছে যেহেতু এটা স্টেম বোরার তাহলে এটা হচ্ছে ইসের ভেতরে থাকে, স্টেমের ভেতরে লুকায়া থাকে ক্যাটারপিলারটা, হ্যাঁ, তখন তোমাকে কিছু প্ল্যান্ট বা হচ্ছে স্যাম্পলিং করে দেখতে হবে। এখন তুমি যদি পার ইউনিট এরিয়াতে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে 1 বা 2 স্কোয়ার মিটার এরিয়াতে আমার হচ্ছে এতগুলা গাছে এতগুলা লার্ভি ছিল এবং এটা থাকার ফলে হচ্ছে আমার ইনফেস্টেশন এত % হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে ইকোনমিক ইনজুরি লেভেল। ওই ভ্যালুগুলো বলা আছে, যেহেতু বলা থাকে ভ্যালুগুলো, নিউমেরিক ভ্যালুগুলো এস্টাবলিশ করা থাকে, কাজেই এবং এই তথ্যগুলো ফার্মার বা আমাকে বা তোমাকে যদি দেওয়া থাকে এবং তুমি যদি ফিল্ড সার্ভে করে ওরকম ম্যাচিং ইনফরমেশন পেয়ে যাও তখন তুমি যে কন্ট্রোল মেজারটা নিবা, কারণ হচ্ছে ফার্মারের পক্ষে ইনজুরি আর থ্রেশহোল্ড লেভেল এস্টাবলিশ করা কঠিন না। আমি কি তোমাকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাঙ্কস। মানে ইনসেক্ট ওয়াইজ হচ্ছে চার্ট করা থাকে, দেন আমার ফিল্ডে যখন অ্যাটাক হবে তখন আমি স্যাম্পলিং করার মাধ্যমে বা ভিজুয়াল কাউন্টিং এর মাধ্যমে সেই চার্টের সাথে মিলিয়ে বুঝতে পারবো যে কোন লেভেলটাতে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং এটা করাটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, হ্যাঁ, এই কারণে হয়তো বাংলাদেশে করেই না। কি বলবো, বুঝতে পেরেছো? আমি আমার হচ্ছে অনেক স্টাডির জন্য বা অনেক ইয়ের জন্য, ফর এক্সাম্পল ব্রিনজাল শুট এন্ড ফ্রুট বোরার, বেগুনে যে ইনসেক্টটা হয়, হ্যাঁ, বুঝতে পেরেছো, ওইটা কিন্তু হচ্ছে বেগুনের জন্য খুবই 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 ডেভাস্টেটিং। তুমি 1/2 কেজি বেগুন কিনলে দেখবা যে 3টা বেগুনের ভিতরেই ওই ক্যাটারপিলারটা আছে। তো এটার মানে আমি ইনজুরি লেভেলটা জানতে চাচ্ছিলাম আর কি, বিভিন্ন জায়গায় লিটারেচার সার্চ করে বা ইভেন যারা রিসার্চ করেছে অনেক জায়গায় আমি জানতে চেয়েছি, বা ইভেন ওই যে অফিসগুলোর কথা যে উল্লেখ করলাম যে ওয়েদার দেয়ার ইজ এ চার্ট, যে আমি মানে একটা ফিল্ড স্যাম্পলিং করলে কত % শুট ড্যামেজ বা কত % ফ্রুটে ছিদ্র করা দেখলে আমি এটা ধরবো যে ইনজুরি লেভেলে চলে গেছে। আদারওয়াইজ এই ইনফরমেশন ছাড়া ফিল্ডে হচ্ছে খুবই ডেভাস্টেটিং, কারণ হচ্ছে ফার্মার্স হচ্ছে উইদাউট এনি ইনফরমেশন ভয় পায় যে মানে এটা তো আমার হারভেস্ট করতে হবে, কাজে আগে থেকেই মানে কিছু হওয়ার আগে থেকেই সে পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করতে থাকে। তো এগুলোই হচ্ছে পেস্ট ম্যানেজমেন্টের কনসেপ্টের সাথে রিলেটেড, বুঝতে পারছো? এই যে এই তথ্যগুলো দেওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে থ্রেশহোল্ড লেভেল, ইনজুরি লেভেল থেকে শুরু করে ডিসিশনটা কখন কি নিবে
এগুলোই ফার্মারকে আমাদের দেওয়া উচিত এবং শেখানো উচিত, আদারওয়াইজ পেস্টিসাইডের ব্যবহার এটা আমরা কমাতে পারবো না। এনিওয়ে আসল পড়ায় ফেরত আসি। ফ্যাক্টরস এফেক্টিং ক্রপ লস, এটা হচ্ছে আমি যেহেতু এন্টোমোলজির ইনসেক্টের কথা বলবো, ইনসেক্ট স্পেসিস হতে পারে, বিভিন্ন স্পেসিস অনুযায়ী এটার ড্যামেজটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ড্যামেজ বা ডিস্ট্রাকশন এটা ভ্যারি করবে। হ্যাঁ, ডেনসিটি অফ পার্টিকুলার পেস্ট, কত ঘনত্বে এটা আক্রমণ করেছে সেটার উপরে হচ্ছে লসটা কম বা বেশি হবে। আর প্ল্যান্ট ভ্যারাইটি, এটা খুব সাসেপ্টিবল ভ্যারাইটি না রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এগুলোর উপরেও অনেকটা নির্ভর করবে। তো এখন ইল্ড লস অ্যাসেসমেন্টের জন্য আসলে কয়েকটা মেথড ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে ক্রপ লস সার্ভে। মানে এটা খুব হচ্ছে ইন এ ওয়ে সিম্পল, আবার ইন এ ওয়ে ডিফিকাল্ট মেথড। হ্যাঁ, ধরো তুমি ফর এক্সাম্পল আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, ধরো আমি হচ্ছে এন্টোমোলজির স্টুডেন্টদেরকে নিয়ে অথবা তোমাদেরকে নিয়ে লেভেল 3 আমি পড়াচ্ছি, তোমাদেরকে নিয়ে আমি হচ্ছে একটা এক্সপেরিমেন্টেশন করতে যাচ্ছি বা একটা সার্ভে করতে যাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, আমি জানতে যাচ্ছি যে ময়মনসিংহ এর হচ্ছে এই যে মানে ময়মনসিংহ সদর, এই সদরে হচ্ছে তোমার চর এরিয়াগুলোতে নদীর ওই পারে যে ফসলগুলো হয় তার মধ্যে হচ্ছে ভেজিটেবল মোটামুটি বেশি হয়। আমি এখন জানতে চাচ্ছি যে তোমার বাঁধাকপিতে অথবা তোমার শিমে পার্টিকুলারলি একটা বোরার অথবা একটা অ্যাফিডের ইনফেস্টেশন কিরকম হয়। ঠিক আছে, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাহলে মানে একটা সার্ভে হতে পারে। হ্যাঁ, সেটা হলো দুই ভাবে সার্ভে হতে পারে, একটা হলো ফার্মার্স সার্ভে আর একটা হচ্ছে ফিল্ড সার্ভে। ঠিক আছে, তো প্রথম তুমি আইডিয়া পাওয়ার জন্য একটা কাজ করতে পারো, কারণ তুমি তো কিছুই জানো না। হ্যাঁ, আমি কিন্তু একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু হোল বাংলাদেশ ওয়াইজ করতে হবে তুমি যদি গভর্নমেন্টকে বা ফার্মারকে পিওর ইনফরমেশন দিতে চাও। তো তোমাদেরকে বললাম যে যাও তাহলে সার্ভে করে আসো। তোমার ফার্স্ট কাজটা হবে, যেহেতু কোনো ইনফরমেশন জানি না যে তার শিম অথবা এই বা ক্যাবেজ হোয়াটএভার ক্রপ কি পরিমাণ ইনফেস্টেশন হয়, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তখন তুমি তাহলে ওখানকার ফার্মারের কাছে যাবে এবং যে তুমি হচ্ছে কথা বলবে যে হচ্ছে এখানে আসলে কখন আক্রমণ হয়, হ্যাঁ, কেমন ধরনের ইনসেক্ট আপনি দেখেন। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে ফার্মারের পারসেপশন বা হচ্ছে তার আইডিয়াটা যে সে জানে, তখন সে কিন্তু তোমাকে ইনসেক্টের নাম ধরে বলতে পারবে না, হয়তো বা কোনো বর্ণনা দেবে, অ্যাজ এন এন্টোমোলজিস্ট তুমি বুঝতে পারবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হলো মনে হচ্ছে যে অ্যাফিডের আক্রমণটা বেশি হচ্ছে। ঠিক আছে, এবং তখন তুমি তার কাছ থেকে শোনার চেষ্টা করবা যে কি লেভেলে আক্রমণ করে। সে তোমাকে হয়তো বা এক্সাক্ট পার্সেন্টেজটা বলতে পারবে না, কিন্তু সে বলবে যে যখন গাছ লাগাই তারপর পর হচ্ছে মানে এত পরিমাণে চলে আসে যে আমার ক্ষেতের অর্ধেক প্রায় হচ্ছে গাছ এবারে শেষ হয়ে যায়, মরে যায় বা ডাল কালার হয়ে যায়, এরকম বিভিন্ন কথা বলবে। তখন তুমি একটা প্রেডিক্টেড একটা আইডিয়া পাবে, ও মাই গড অর্ধেক ফিল্ড যদি মরে যায় তাহলে তো এটা হিউজ, মেবি 60-70% ইনফেস্টেশন হয়। তো এরকম ফার্মার সার্ভের সাথে এখন তোমার কি করতে হবে, যেহেতু তুমি একেবারে অ্যাকচুয়াল একটা ডাটা পেতে যাচ্ছ, তখন তোমাকে ফিল্ড সার্ভে করতে হবে। তখন ওই যে তুমি কয়েকটা ফিল্ড রিপ্রেজেন্টেটিভ ফিল্ডকে সিলেক্ট করে নিবা, নিয়ে ফিল্ডে যেয়ে তুমি হচ্ছে তখন ফর ইনস্টেন্স তুমি যদি অ্যাফিডের ইনফেস্টেশন দেখতে চাও শিমে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন যদি ফ্রুটিং স্টেজে থাকে শিমটা, হ্যাঁ, তখন তুমি বিভিন্ন ভাবে কাউন্ট করতে পারবা। যেমন তুমি যদি পার্সেন্ট ফ্রুট ইনফেস্টেশন কাউন্ট করতে চাও, তাহলে তুমি র্যান্ডমলি একটা ফিল্ডের কয়েকটা জায়গা থেকে কয়েকটা প্ল্যান্ট নিবে, নিয়ে প্ল্যান্ট থেকে হচ্ছে হেলদি বিন আর হচ্ছে ইনফেস্টেড বিনের সংখ্যা কাউন্ট করবে, এবং ওখান থেকে পার্সেন্ট ফ্রুট ইনফেস্টেশন কাউন্ট করা যাবে না? যাবে কি? বোঝাতে পেরেছি আমি? জি ম্যাম যাবে। জি ম্যাম যাবে। তো মানে শুধু ক্লাস কি শুধু তুমিই করছো নাকি অন্য কেউ করছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবং কেউ মনে হয় আবার মিউজিক শুনছে, আমার এখানে যেন কি একটা ইনস্ট্রাকশন আসলো। এনিওয়ে, তারপরে তুমি যদি এরকম রাইসের হ্যাঁ ইনফেস্টেশন জানতে চাও যে ব্রাউন প্লান্ট হপারের ইনফেস্টেশন কিরকম হয়েছে, তাহলে তুমি কয়েকটা ফিল্ড সার্ভে করবে। ফিল্ডের ভিতরে হচ্ছে র্যান্ডম এরিয়াতে তুমি সার্ভে করে দেখবে, তুমি সেখানে হচ্ছে সিমটমটাও কাউন্ট করতে পারো যে কয়টা গাছে ওর সিমটম ডেভেলপ করেছে, যে
তুমি যেখানে যেখানে দেখবা যে পাতা ব্রাউন এবং ডাল হয়ে গেছে, পাতার উপরিভাগ মারা গেছে, হ্যাঁ, আমার যদি ওখানে একটা সার্টিন এরিয়াতে আমার যদি 100টা গাছ থাকে, 100টা গাছের মধ্যে আমার যদি 10টা গাছ এরকম ইনফেস্টেশন দেখি, তাহলে 10%। তারপরে ওই যে তুমি যে কয়েকটা ফিল্ড ইনফেস্টেশন দেখেছো, ওইটাকে তুমি মিন বা এভারেজ করে তখন তুমি বলবা যে ইয়েস, আমি এই এরিয়াতে এইভাবে আমার সার্ভেটা করেছিলাম এবং আমার ইনফেস্টেশন পার্সেন্টেজ হচ্ছে 30% বা হোয়াট এভার পার্সেন্টেজ। তো এটা তো আমি জাস্ট ময়মনসিং এর একটা গ্রামের একটা এক্সাম্পল দিয়ে বললাম, কিন্তু এটা হচ্ছে ব্যাপক হারে তোমার এই সঠিক তথ্যগুলো আমাদের আর্কাইভ বা ডেটাবেজে থাকার জন্য এক্সটেন্সিভ সার্ভের প্রয়োজন এবং ক্রপ ওয়াইজ প্রত্যেকটা ইনফরমেশন থাকা উচিত। আই এম নট শিওর, আই ওয়ান্ডার যে এরকম ইনফরমেশন কতটা আমাদের আছে ক্রপ ওয়াইজ। তো এটা গেল হচ্ছে সার্ভে করে জানা। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড, বা অনেক সময় এটাকে আর্টিফিশিয়াল ইনফেস্টেশন মেথড বলে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার আগেরটা তো ক্রপ সার্ভে করে আমি একেবারে অ্যাকচুয়ালি জানলাম যে ওই এরিয়াতে বা ওই অঞ্চলে কতটুকু হয়, হ্যাঁ, অথবা একই ইনসেক্টের জন্য বাংলাদেশের কোন অঞ্চলে কত পার্সেন্ট ইনফেস্টেশন হচ্ছে আমি কিন্তু ওভারঅল সেরকম একটা পিকচার পেতে পারি। আর অ্যানালিটিক্যাল বা আর্টিফিশিয়াল ইনফেস্টেশন মেথড হচ্ছে যে আমি ওখানে যাব না, রিসার্চ স্টেশনে এক্সপেরিমেন্ট করে আমি হচ্ছে এটাকে একটা এস্টাবলিশ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে একটা প্লটে প্ল্যান্ট গ্রো করবা, যেটাকে হচ্ছে তুমি মানে কোনো কন্ট্রোল মেজার হচ্ছে নিবা না, আর আরেকটা প্লটে হচ্ছে তুমি কন্ট্রোল মেজার হচ্ছে মানে গ্রহণ করবা। হ্যাঁ, এখন ইনফেস্টেশনটা তোমার এই ক্ষেত্রে যেহেতু তুমি ক্রপ রিসার্চ স্টেশনে করছো, ন্যাচারালি এখানে ইনফেস্টেশন তোমার নাও হতে পারে, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ইনফেস্টেশনটা করে দিতে হবে আর্টিফিশিয়াল ইনফেস্টেশন। হ্যাঁ, যেহেতু তুমি জানতে চাচ্ছ যে কত পার্সেন্ট ইনফেস্টেশন হয়, কোন লেভেলে, যে এটা একটা ক্রপের লাগানোর সাথে সাথে কত পার্সেন্ট হচ্ছে ইনফেস্টেশন হয়, হ্যাঁ, এটা ফ্রুটিং লেভেলে গেলে কত পার্সেন্ট হয়, হ্যাঁ, জাস্ট বিফোর হারভেস্ট এটা কত পার্সেন্ট পর্যন্ত, মানে থ্রু আউট দ্য সিজন। তো সেই ক্ষেত্রে তুমি সিজনের শুরুতেই যে জিনিসটা করতে হবে, তোমার ল্যাবে রেয়ার করা ইনসেক্ট নিয়ে ওখানে হচ্ছে আর্টিফিশিয়ালি ছেড়ে দিতে হবে। এখন ফর এক্সাম্পল আমি যদি ওই আবার রাইসের কথাই বলি, হ্যাঁ, বা অ্যাফিডের কথাই বলি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ল্যাবে তোমার ফ্যাসিলিটিস থাকতে হবে যে ইনসেক্ট গুলো তোমার কাছে আছে, তখন তুমি এগুলা নিয়ে গাছে হচ্ছে ইনফেস্টেশন করিয়ে দিবে। এগুলো করানোর ইনফেস্টেশন কিভাবে করাতে হয় সেটার ভেরিয়াস ওয়ে আছে। তারপরে যখন ইনফেস্টেড হয়ে গেল তখন তুমি টাইম টু টাইম হচ্ছে ওই ইনফেস্টেশন ডাটাটা নিবে, নিয়ে হচ্ছে তুমি ক্যালকুলেট করে দেখবে যে কত পার্সেন্ট ইনফেস্টেশন হয়, এবং আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য সিজন তুমি দেখবে যে হচ্ছে ইনফেস্টেশন লেভেল কত পার্সেন্ট উঠলো এবং তোমার হচ্ছে কত ইল্ড তোমার হলো। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনফেস্টেশন। এখন এটা একটু কনফিউজিং আছে, হ্যাঁ, এটা আমি এক জায়গায় দেখলাম অ্যানালিটিক্যাল মেথড, আর ডেভিড ডেন্ট, যার বইয়ের নামটা আমি তোমাদেরকে বলবো, বা এখান থেকে আমি যখন ম্যাটেরিয়ালসটা দেবো, ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট বাই ডেভিড ডেন্ট, এটা হচ্ছে এন্টোমোলজির একটা বাইবেলের মতো, বিশেষত লেভেল 3 এর জন্য, হ্যাঁ, বা লেভেল 4 এর জন্য আমি বলবো। ঠিক আছে, তো এইখান থেকে আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল গুলা দেওয়ার হচ্ছে চেষ্টা করবো। এই বইয়ে বলা আছে এটা আর্টিফিশিয়াল ইনফেস্টেশন মেথড। ঠিক আছে, এরপরে হচ্ছে এটার মতোই অনেকটা, কিন্তু এটা এক্সটেন্সিভ ফিল্ড লেভেলে করতে হয়, পেয়ার্ড প্লট কম্পারিজন। ঠিক আছে, it involves a comparison of the yield in control plots where there is no infestation, কিন্তু যদি প্রয়োজন হয় যেখানে হচ্ছে ইনসেক্টিসাইড দেওয়া যেতে পারে, with the yield from plots having natural or controlled level of infestation. A suitable number of replicate is used. Treatment and control plot should be arranged in pair, but the allocation of treatment and control to each of the plot should be made random. এখানে হচ্ছে অনেকগুলো কথা বলা আছে, নিচে দেখো আমি একটা ছবি দিয়েছি। এইখানে হচ্ছে এক জায়গায় লেখা পি আর এক জায়গায় লেখা এনপি, মানে একটা হচ্ছে প্রোটেক্টেড ফিল্ড আর একটা হচ্ছে নন প্রোটেক্টেড ফিল্ড। ঠিক আছে, মানে একটা জায়গায় আমি কন্ট্রোল মেজার নিব আর একটা জায়গায় আমি কন্ট্রোল মেজার নিব না, আমি দেখবো যে ন্যাচারালি কত পার্সেন্ট ইনফেস্টেশন সেখানে উঠতে পারে, আর আমি কোনো কন্ট্রোল মেজার যদি নেই সেখানে হচ্ছে কন্ট্রোল মেজার নিলে কত পার্সেন্ট ইনফেস্টেশন আমি ওটাকে প্রোটেক্ট করতে পারি বা উঠতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার জাস্ট দুইটা প্লটে এক্সপেরিমেন্ট করতে হবে না। আমি জানি না তোমাদের হচ্ছে এক্সপেরিমেন্টের আইডিয়া আছে কিনা। হ্যাঁ, কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে
আমরা নরমালি বলি মিনিমাম 3টা রেপ্লিকেশন দিতে হয়। 3টা রেপ্লিকেশন মানে 3টা রিপিট থাকতে হয়, যে মানে যে প্রোটেক্টেড নন প্রোটেক্টেড, আবার আরেক সেট থাকতে হবে প্রোটেক্টেড নন প্রোটেক্টেড, আবার আরেক সেট থাকতে হবে প্রোটেক্টেড নন প্রোটেক্টেড। হ্যাঁ, এটা গেল রেপ্লিকেশন। আর র্যান্ডমাইজেশন হবে এই প্রোটেক্টেড প্লটের পরে তুমি নন প্রোটেক্টেড প্লট, হ্যাঁ, তারপর আবার হচ্ছে নন প্রোটেক্টেড প্লট, প্রোটেক্টেড প্লট, মানে তুমি হচ্ছে এটা র্যান্ডমাইজ করে সাজায় রাখবে এলোমেলো করে, ঠিক আছে? এখন তুমি কল্পনা করো যে বিশাল একটা ফিল্ড নিছো, এটাকে ব্লকে ভাগ করছো, বড় ব্লকে ভাগ করে নিছো, নিয়ে তুমি সার্টেন এরিয়া ধরে নিছো যে আমি এক্সপেরিমেন্ট করব 10% জমিতে, ঠিক আছে? তুমি 10% হচ্ছে জমি মার্ক করে নিলা, যেটা হচ্ছে তুমি ওখানে কন্ট্রোল মেজার অ্যাপ্লিকেশন করবা। তারপরে আবার 10% রাখবা যেখানে তুমি কোনো কন্ট্রোল মেজার দিবা না, পরে আবার 10% রাখবা যেখানে হচ্ছে কন্ট্রোল মেজার দিবা, আবার 10% কন্ট্রোল মেজার দিবা না। এইভাবে হচ্ছে র্যান্ডমাইজেশন এবং কি বলে রেপ্লিকেশন দিতে হয়। এবং এটার কারণ হচ্ছে তোমার রেপ্লিকেশনটা দেওয়ার কারণ হচ্ছে যে তুমি যদি 2টা প্লট থেকে এক্সপেরিমেন্ট করে ব্যাক, যেমন প্রোটেক্টেড নন প্রোটেক্টেড একটা সেট থেকে এক্সপেরিমেন্ট করে ডাটা যদি প্রোভাইড করো, প্রথমেই মানুষ তোমাকে জিজ্ঞেস করবে যে আপনার এই ডাটা কি অথেন্টিক, আপনার রেপ্লিকেশন কয়টা ছিল। যখন তুমি বলবা যে আমি এক সেট মানে 2টা ফিল্ড থেকে মাত্র ডাটা নিয়েছি, হ্যাঁ, আমার প্রোটেক্টেড ফিল্ড একটা ছিল, ওটা থেকে আমার ভ্যালু এই আসছে ইনফেস্টেশনের বা এতটুকু ইল্ড আসছে, আর নন প্রোটেক্টেড যে ফিল্ড ছিল এটাও আমি একটা ফিল্ডে এক্সপেরিমেন্ট করছি, ডাটা নিয়েছি, এবং ওখানে আমার হচ্ছে ইনফেস্টেশনের ভ্যালু এই আসছে, আমার আলটিমেট ইল্ড এই আসছে। তখন তোমাকে কেউ বিলিভ করবে না, বলবে যে মাত্র একটা প্লট, এখানে এরর থাকতে পারে বা বিভিন্ন কারণে হচ্ছে রেজাল্ট আপনি যেটা বলছেন ওটা এরর হয়ে যেতে পারে, কারণ একটা প্লট, এটা বিশ্বাসযোগ্য না। যখন তুমি তাকে বলবা যে আমাদের ওই ব্লকের মধ্যে বা ওই এরিয়াতে আমি হচ্ছে 3টা প্লট বা 10টা প্লট বা 7টা প্লট বা এতবার আমি রেপ্লিকেট করেছিলাম, করে আমি প্রপারলি র্যান্ডমাইজ করে এক্সপেরিমেন্ট করেছি, তখন তাহলে তোমাকে হচ্ছে এটা ডাটাটা বিলিভেবল হবে। তো এইভাবে হচ্ছে এটাও রিসার্চ স্টেশন অথবা ফার্মার্স ফিল্ডের কোনো এরিয়া সিলেক্ট করে এলাকা ভিত্তিক করা যেতে পারে, এবং সেই ডাটাগুলো আলটিমেটলি তোমার হচ্ছে ইল্ডের ডাটা, মানে প্যারামিটার যেগুলো তোমার ইল্ড এবং কত পার্সেন্ট লস কি হলো, এই প্যারামিটার গুলো তোমাকে হচ্ছে প্রপারলি রেকর্ড করে সেটা হচ্ছে গভর্নমেন্টের আর্কাইভ বা ডাটা লেভেলে তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? এরপরে বলো ম্যাম, ওই যে 10% গুলাতে যেগুলাতে ধরেন আমি দিচ্ছি কন্ট্রোল মেজার নিচ্ছি, ওগুলাতে কি সবগুলাতে সেম পরিমাণ কন্ট্রোল মেজারে নিতে হবে রেপ্লিকেশনের ক্ষেত্রে? ও আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে তোমার যদি ইয়ে হয়, এখন এইটা তো আমি খুব সংক্ষেপে পড়ায় দিচ্ছি, এবং হচ্ছে এক্সপেরিমেন্টটা অত আমি স্পিল আউট করিনি তোমাদের কাছে এই জন্য। তবে তোমার যে প্রশ্ন ইয়ে হয়েছে সেটা, এটা তোমার টার্গেটের উপর নির্ভর করবে, ঠিক আছে? এখন মনে করো যে তুমি এখানে হচ্ছে কন্ট্রোল মেজার যদি দিতে চাও, হ্যাঁ, তোমাকে ঠিক করে নিতে হবে যে আমি আসলে কোন কন্ট্রোল মেজারটা দিচ্ছি। দিলে তাহলে তোমার হচ্ছে প্রত্যেকটা প্লটে হচ্ছে মানে একটা নির্দিষ্ট লেভেলে বলবা যে আমি এই করেছিলাম, আর হচ্ছে নন প্রোটেক্টেড ফিল্ডে আমি আসলে তেমন কিছুই করিনি, মানে কিছুই করিনি। তাহলে ন্যাচারাল কন্ডিশনে আমার এই কন্ডিশনটা হয়, এত পার্সেন্ট লস হয়, এবং সেই লস থেকে আমার এত ইল্ডের পরিমাণটাই যে এরকম হয়। আর প্রোটেক্টেড ফিল্ডের ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা প্রোটেক্টেড ফিল্ডে আমি হচ্ছে তুমি যদি ইনসেকটিসাইড অ্যাপ্লিকেশন করে মেজার নিয়ে থাকো, অথবা তুমি যদি বায়োলজিক্যাল মেজার নিয়ে থাকো, যে ইনসেকটিসাইড দেইনি, আমি হচ্ছে অন্য মেজার নিয়েছিলাম, ঠিক আছে? ফর ইনস্ট্যান্স আমি ফিল্ড খুব পরিষ্কার রেখেছি, যে কালচার বায়োলজিক্যাল এগুলো পড়ছো না, বিভিন্ন মেথড, এটাও হতে পারে। এইটা করার ফলে আমার হচ্ছে এত পার্সেন্ট ইনফেস্টেশন ইয়ে হয়েছে। তোমাকে হচ্ছে এটা সেম রাখতে হবে, ইট ডিপেন্ডস অন এখন তুমি কি চাচ্ছ। হ্যাঁ, আবার এমনও হতে পারে যে তুমি হচ্ছে বড় লেভেলে যখন এক্সপেরিমেন্ট করতেছো, হ্যাঁ, তখন তুমি যে আমি বলছি না ইফেক্টিভনেস অফ কন্ট্রোল মেজারও দেখা হয়, আমার প্রথম স্লাইডে বলছিলাম, সেটা দেখার জন্য ইল্ড লস অ্যাসেসমেন্ট করতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন মনে করো যে তুমি 3টা জিনিস আবিষ্কার করছো বা 3টা জিনিস নাজনীন ম্যাডাম এক্সপেরিমেন্ট করতেছে, সে হাইপোথেসাইজ করেছে যে হচ্ছে তোমার কি বলবো ব্রিঞ্জাল শুট এন্ড ফ্রুট বোরার কন্ট্রোলের জন্য যদি হচ্ছে আমরা কি বলবো একটা ইনসেকটিসাইডের নাম বলি, হ্যাঁ, যে হচ্ছে ফর ইনস্ট্যান্স স্পিনোসাইড একটা ইনসেকটিসাইড,
এটা দিলে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ওখানে হচ্ছে আমি মানে আমার ইনফেস্টেশন লেভেলটা আমি অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো, যদিও বা ইনফেস্টেশন হয় সেটা মাত্র 5-10% ইনফেস্টেশন হতে পারে। এটা আমার একটা হাইপোথিসিস। তারপর আমি বললাম যে আমি ওখানে হচ্ছে আরেকটা কন্ট্রোল মেজারের কথা আমার মাথায় চিন্তা করছি, সেটা হলো যে আমি যদি ওই যে ডগায় আক্রমণ করে ক্যাটারপিলার আর হচ্ছে ফ্রুটে আক্রমণ করে, বুঝতে পেরেছো? তাহলে যখন আক্রমণ শুরু হবে আমি হচ্ছে ওই আক্রান্ত ফল এবং ডগা ওইটা ফিল্ড থেকে পরিষ্কার করে ফেলে দেবো। এটাও একটা কন্ট্রোল মেজার হতে পারে। এটা হলে আমার হচ্ছে আমি আশা করি যে আমার ফিল্ডে হচ্ছে ভালো আমি একটা কন্ট্রোল পাবো। হ্যাঁ, তারপরে ধরো আমি বললাম যে এখানে আমি হচ্ছে ফাঁদ লাগাতে পারি, ফাঁদ, ফেরোমন ট্র্যাপ, এটার নাম শুনছো? জি ম্যাম। আচ্ছা, আমি তোমাকে 3টা পদ্ধতির এক্সাম্পল দিচ্ছি। ফেরোমন ট্র্যাপ লাগালেও এটা হচ্ছে আমার কন্ট্রোল হতে পারে। তাহলে তখন আমি বলবো যে তোমার নামটা কি বলো তো? সামিন। আচ্ছা, তাহলে আমি বলবো যে তুমি হচ্ছে আমাকে তুমি এটা টেস্ট করে দেবে। তখন তুমি এন্টোমোলজি ফিল্ডে যে হ্যাঁ এটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হয়তো বা তোমাকে বিগার অনেক বড় একটা প্লট প্রোভাইড করতে পারবো না, 10 ডেসিমাল 5 ডেসিমাল এরকম আমাদের পক্ষে সম্ভব হবে না। তোমাকে প্লট লেভেলে এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে তুমি কি করবা? তোমার ট্রিটমেন্ট হলো 3টা। কি ট্রিটমেন্ট? একটা হলো স্পিনোসাইড ইনসেক্টিসাইড অ্যাপ্লিকেশন করব, আরেকটা হচ্ছে রিমুভাল অফ ইনফেস্টেড শুট এন্ড ইনফেস্টেড ফ্রুট, এটা একটা ট্রিটমেন্ট দেব, আরেকটা দেব ফেরোমন ট্র্যাপ লাগাবো ফিল্ডে। ঠিক আছে? তখন তাহলে তোমাকে কি করতে হবে? তখন তাহলে তোমাকে বেশ কয়েকটা হচ্ছে প্লট বানাতে হবে। ফর এক্সাম্পল তুমি হচ্ছে 10 মিটার বাই 10 মিটার প্লটে এক্সপেরিমেন্ট করবে। সেখানে যে আমি তো বলছি যে মিনিমাম 3টা করে অ্যাপ্লিকেশন নিতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? তাহলে কি ম্যাম 3 পরীক্ষা 9টা হবে, মানে 3টা ফেরোমন, 3টা হচ্ছে ফাঁদ হবে আর 3টা হচ্ছে ওই আগাছা পরিষ্কার এরকম থাকবে? হ্যাঁ, 3টা মানে 3টা ট্রিটমেন্ট, 3টা অ্যাপ্লিকেশন, 3 পরীক্ষা 9। এগুলো তোমার 3টা ট্রিটমেন্ট প্লট, সাথে থাকতে হবে তোমার 3টা কন্ট্রোল প্লট যেখানে তুমি কিছুই করোনি। বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝছি। যখন হচ্ছে at the end of the season তুমি তো টাইম টু টাইম ডাটা নিবে যে এই কাজগুলো যে করছি, তাহলে আমি এই এক্সপেরিমেন্টের রেজাল্ট কিভাবে দেখবো? রেজাল্টটা তুমি কিভাবে দেখতে পারো যে এটা একটা ইফেক্টিভ কন্ট্রোল মেজার হচ্ছে বা হচ্ছে কিনা? তখন তোমাকে কিছু প্যারামিটার ঠিক করতে হবে যে এটার মাধ্যমে আমি দেখবো। তো এই ক্ষেত্রে প্যারামিটার কি হতে পারে? তুমি দেখবা যে গাছের শুটে যে ছিদ্র করে এই ছিদ্রটা কত কম কত বেশি হচ্ছে। তখন তাহলে কি হবে? তুমি ধরো উইকলি ডেটা নিবা, ফিল্ডে যাবা, তুমি তো ওই ট্রিটমেন্ট গুলো তো দেওয়াই আছে ফিল্ডে, তাই না? বা করছো তুমি এই কাজগুলো। তো তখন যখন ডেটা নিবে তখন যে তুমি উইকলি ধরো শুট কাউন্ট করলা পার প্লট, যে টোটাল হেলদি শুট, ছিদ্র ছাড়া আমার শুট বা ডগা এতগুলো আছে, ছিদ্রযুক্ত ডগা এতগুলো আছে। তারপর আবার যখন বেগুন ধরবে গেছে তখন আমার ছিদ্রযুক্ত তুমি যখন হারভেস্ট করবে তখন হারভেস্ট থেকে আলাদা করে দেখবে যে আমার ছিদ্রওয়ালা বেগুন এতগুলো ছিল পার হারভেস্ট এবং ছিদ্রযুক্ত বেগুন এতগুলো ছিল। হ্যাঁ, এবং এক্সপেরিমেন্ট শেষ হলে তখন এগুলো ক্যালকুলেট করে তুমি দেখবে যে ওই যে কোন ট্রিটমেন্ট গুলোর জন্য তোমার কত % হচ্ছে। দেখা যাবে না এটা? জি ম্যাম। হ্যাঁ, তখন তুমি এট দ্য এন্ড অফ দ্য সিজন এক্সপেরিমেন্ট করে এসে নাজনীন ম্যাডামকে এসে বলতে পারবে যে ম্যাডাম আপনি যে বলছিলেন যে 3টা ট্রিটমেন্ট দিতে, এটা আমি নিয়েছি। আমি ফর এক্সাম্পল এখন আমি বলতেছি যে আমি ফ্রুট ইনফেস্টেশন দেখেছি যে হচ্ছে আমার ইনসেক্টিসাইড দিলে ফ্রুট ইনফেস্টেশন আমি এখানে, আর ওই যে তোমার রেপ্লিকেশন যে দিছিলা 3বার করে, হ্যাঁ, ওগুলাকে মিন করতে হবে সবগুলা প্লটের ডাটা। তো এফআরএস ইনফেস্টেশন আমি ইনসেক্টিসাইড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখেছি হচ্ছে 10% ছিল, আর যখন শুট এন্ড ফ্রুট রিমুভ করেছি তখন দেখেছি ইনফেস্টেশন 20%, আর যখন হচ্ছে ফেরোমন ট্র্যাপ দিয়েছিলাম ওখানে আমি 25% ইনফেস্টেশন দিয়েছি। আর কন্ট্রোল যেখানে আমি কিছুই করি নাই ম্যাডাম, ওই ফিল্ডগুলোতে ইনফেস্টেশন হয়েছিল 60% আমার ফ্রুট এন্ড ইনফেস্টেশন বা শুট এন্ড ইনফেস্টেশন। তুমি ভ্যালু করে আমাকে জানালা, তখন তোমার বেস্ট ট্রিটমেন্ট কোনটা হবে? এক্সপেরিমেন্ট করে কোনটা পেলা? বলতে পারবা না? যে স্পিনোসাইড দিয়েছিলাম ওই স্পিনোসাইডে হচ্ছে যেহেতু 10% ইনফেস্টেশন আসছে আর বাকিগুলোতে স্টিল 10-20% 25% আছে। কন্ট্রোলের সাথে প্রথমে তোমাকে তুলনা করে বলতে হবে যেখানে আমি কিছুই করি নাই ওইটাতে 60% আছে,
সেইটার তুলনায় আমার হচ্ছে বাকি যে 3টা মেজার আমি নিয়েছিলাম সেগুলোতে সাবস্টেন্সিয়ালি লো অ্যামাউন্ট অফ ইনফেস্টেশন আসছে। তার মানে কি কিছুই না করার থেকে কিছু করা ভালো, ইজন্ট ইট? জি ম্যাম। এখন কিছু যে করেছি এইগুলোর মধ্যে আবার কোনটা ভালো, তখন তাহলে ইনফেস্টেশন যেটাতে লো হবে আমি বলবো যে ওটা আমার ভালো, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কম্পারিজন করে করবা। এবং তুমি প্যাথোলজিতে এক্সপেরিমেন্ট করতে যাও, সয়েল সায়েন্সে করতে যাও, আর এন্টোমোলজিতেই আসো, আমরা যখন ফিল্ডে এক্সপেরিমেন্ট করাই র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন এবং তোমার ট্রিটমেন্ট, এই আইডিয়াগুলো থাকতে হবে আর কি। তবে আপাতত এইটুকুই জেনে রাখো। হ্যাঁ ম্যাম, এই যে এইটার সাথে 2 নাম্বারটা কি একটু কাছাকাছি না ম্যাম? 2 নাম্বারটাও তো ল্যাবেই করা হচ্ছে, অ্যানালাইটিক্যাল মেথডটা। অ্যানালাইটিক্যাল মেথডটা হচ্ছে ওই ক্ষেত্রে তোমার হচ্ছে আমি কি করছি ওই ক্ষেত্রে হচ্ছে ওইটাকে আর্টিফিশিয়াল ইনফেস্টেশন যেহেতু বলেছি, ওইখানে আমি হচ্ছে ওই যদিও পেয়ার্ড অনুযায়ী কম্পেয়ার করতেছি কিন্তু ইনফেস্টেশনটা আমি আর্টিফিশিয়ালি করে দিচ্ছি, বুঝতে পারছো? ও আচ্ছা, জি ম্যাম। আর্টিফিশিয়ালি করে দিচ্ছি। আর এটাকে হচ্ছে আমি পেয়ার্ড প্লটের ক্ষেত্রে আমি হচ্ছে এটাকে রেখে দিচ্ছি এবং হচ্ছে আমি এইখানে দেখছি যে কন্ট্রোল মেজার নিলে কি হয় আর ন্যাচারাল ভাবে এটা কতটুকু হয়, ঠিক আছে? জি ম্যাম। এবং এটা আরেকটু এক্সটেন্সিভ লেভেলে করতে হয়। এখন রিগ্রেশন প্রসিডিউর, ঠিক আছে? রিগ্রেশন প্রসিডিউর শোনো, এটা আলাদা প্রসিডিউর বলার থেকে আমি বলবো যে এটা একটা ক্যালকুলেশন মেথড আর কি। হ্যাঁ, তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, করে এখন তোমার কত পার্সেন্ট ইনফেস্টেশন হয়েছে তুমি সেটা কিভাবে বলবা। এবং এটা আমি বলবো যে একটা মডেলিং বা স্যাম্পলিং মানে ম্যাথমেটিক্যাল প্রসিডিউর আমি বলবো, ঠিক আছে? ওই যে আমি এতক্ষণ বললাম না যে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, আমাকে বুঝতে হবে, তারপর তো আমাকে ডেটা জেনারেট করতে হবে। আমি বোঝাতে পেরেছি? জি ম্যাম। আমার এই ইনসেক্টের ক্ষেত্রে এত পার্সেন্ট ইনফেস্টেশন হয়েছিল বা আলটিমেটলি আমি ইল্ড এত পেয়েছি, এবং এটা অঞ্চল ভেদে ডিফারেন্স হতে পারে। তুমি যদি হিউজ এক্সপেরিমেন্টেশন করো তাহলে বিশাল একটা ডেটা সেট তুমি প্রডিউস করতে পারবা, এবং সেই ডেটাটা তুমি গভর্নমেন্ট বা রিসার্চ ইনস্টিটিউটের কম্পিউটারে সেটাকে সেভ করা থাকতে হবে বা আর্কাইভ করা থাকতে হবে। হ্যাঁ, এখন পরে রিগ্রেশন প্রসিডিউর মানে এটা কিছুই না, ম্যাথমেটিক্যালি অনেক সময় আমরা ক্যালকুলেট করতে পারি। হয় কি অনেক সময় এক্সপেরিমেন্ট তোমার এরকম করতে গেলে তো জীবন শেষ হয়ে যাবে। তুমি ফিল্ডে যে এক্সপেরিমেন্ট করছি, ডাটা জেনারেট করে নিয়ে আসছি, হ্যাঁ, সে তুলনায় যেটাকে হচ্ছে মডেলিং করা বলে ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে তোমার যদি কিছু ভ্যালু থাকে, হ্যাঁ, রিয়েল কিছু ভ্যালু থাকে, সেটার সাথে তুমি কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে সিমুলেটেড কিছু ভ্যালু তৈরি করে তুমি বলতে পারবা যে ইয়েস এত পার্সেন্ট ইনফেস্টেশন হয় বা ভবিষ্যতে এত পার্সেন্ট ইনফেস্টেশন হতে পারে, ঠিক আছে? এখন রিগ্রেশন আমি এই লাইনটা আনফরচুনেটলি আমি আঁকানোর সময় পাইনি বা আঁকতে পারিনি ক্লাসে, যেটা আমি এঁকে দেখাই। কোরিলেশন রিগ্রেশন এই জিনিসটা বুঝো কেউ? স্ট্যাটিস্টিক্স পড়েছিলে, এখন খেয়াল আছে কিনা আমি জানি না। ম্যাম লেভেল 1 এ থাকতে পড়েছিলাম। লেভেল 1 এ থাকতে পড়েছিলে, এখন কিছু মনে নেই, তাই তো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আরেকজন কেউ যেন কিছু বলছিল, একটু বলো তো। কেউ কিছু বলছিলা? ম্যাম পড়ছিলাম কিন্তু হয়তো মনে নেই আর। এখন কিছুই মনে নাই। হ্যাঁ, কোরিলেশনটা হলো দুইটা প্যারামিটারের মধ্যে বা দুইটা হচ্ছে কিছুর মধ্যে তোমার সম্পর্ক আছে কিনা। আর রিগ্রেশনটা হচ্ছে যে রিগ্রেশন একটা রিগ্রেশন কার্ভও বলে, রিগ্রেশন লাইনও বলে। হ্যাঁ, ওই লাইনের মাধ্যমে হচ্ছে তুমি ম্যাগনিটিউড দেখো যে কত কি লেভেলে সেই সম্পর্কটা আসলে আছে। এটা বোঝানো মানে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। তো এই ইনসেক্টের ক্ষেত্রে আমি যে কথাটা বলছি, এটা ইল্ড লসের সাথে যেহেতু ম্যাথমেটিক্যাল, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ফর এক্সাম্পল ওই যে আমি বলছি না তোমার আর্কাইভে বা কোথাও ডেটা আছে, এক্সপেরিমেন্টেশনের পরে ডেটাগুলো সেভ করা আছে, তুমি কোনো একটা ইনসেক্টের জন্য ভ্যালুগুলো জানো। এখন আমি এখানে একটা এক্সাম্পল দিছি যে হচ্ছে ধরো একটা ফিল্ডে ইল্ড লস ছিল 0% ইল্ড লস ছিল, 10% ইল্ড লস, 20, 30, 40% ইল্ড লস হয়েছে। এবং এই ইল্ড লস গুলো কখন হয়েছে? ইল্ড লস হচ্ছে 0% ছিল যখন ওই ফিল্ডে আসলে কোনো ইনসেক্টই ছিল না। দুইটা ইনসেক্ট, এটা কিন্তু জাস্ট একটা মানে র এক্সাম্পল। হ্যাঁ, এই ভ্যালুগুলা এটা হলে যে এটা হবে তা কিন্তু না, আমি জাস্ট এটা প্রডিউস করেছি বোঝানোর জন্য। ধরলাম যে ওখানে যদি দুইটা ইনসেক্ট থাকে, ক্যাবেজ ফিল্ডে, ক্যাবেজ ওয়ার্ম বা ইনসেক্ট,
আমাকে একটা সেকেন্ড সময় দাও। হ্যাঁ, আমার একটা মাস্টার্স স্টুডেন্ট ফোন করেছে, তো এটা রিসিভ করতে হবে। হ্যাঁ নওশিন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তুমি ডিপার্টমেন্টে আসছো, আমার ক্লাস হচ্ছে, তো আমি হচ্ছে একটু দেরি হবে, ঘন্টা খানেকের মধ্যে আসতে পারবো আমি আর কি। হ্যাঁ অসুবিধা নেই, তুমি ওয়েট করো। ঠিক আছে, সরি। তো এখন 10% ইনফেস্টেশন কখন হবে? যখন সেখানে হচ্ছে ক্যাবেজ ওয়ার্মের সংখ্যা ছিল ক্যাবেজ ফিল্ডে 2টা, 4টা যখন ছিল তখন হচ্ছে 20% হচ্ছে, 6টা হলে 30% হচ্ছে। এটার মধ্যে কথা হলো যে আমার কতগুলো ইনসেক্ট থাকলে কত পার্সেন্ট ইনফেস্টেশন হবে, এটা আমার এস্টাবলিশ করা আছে। এটা যখন এস্টাবলিশ করা থাকবে, হ্যাঁ, তখন নরমালি তুমি হচ্ছে ম্যাথমেটিক্যাল সিম্পল ক্যালকুলেশন অথবা এটা থেকে আরো কঠিন ম্যাথমেটিক্যাল ফর্মুলা তৈরি করে তুমি বলতে পারবা। ফর এক্সাম্পল এখানে আমি বলছি যে যখন 7টা ক্যাবেজ ওয়ার্ম ফিল্ডে থাকে তাহলে তখন আসলে কি পরিমাণ ইনফেস্টেশন হবে, এটা তো ইজিলি ক্যালকুলেট করা যাবে যে 2টা থাকলে যদি 10 হয়, 4টা থাকলে 20 হয়, 6টা থাকলে 8%, সরি 6টা থাকলে 20%, 8টা থাকলে 30% এবং 10টা থাকলে যদি 40% হয়, সেই ক্ষেত্রে 7টা থাকলে আমার কয় পার্সেন্ট হয় সেটা তুমি ক্যালকুলেট করতে পারবা। এবং সেই ক্ষেত্রে তখন একটা যে রিগ্রেশন কার্ভ, আই এম সরি ভেরি মাচ, এটা আমি ক্লিয়ার করতে পারছি না, ছবিটা দেওয়া হয়নি, তবে আমি যখন শীট দিব তখন দিয়ে দিব। তখন ওই রিগ্রেশন কার্ভ যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং এক্স ও ওয়াই অ্যাক্সিস বরাবর মাঝ বরাবর দেখবা যে একটা লাইন চলে যায়। হ্যাঁ, এবং ওই লাইন থেকে পরে তুমি ক্যালকুলেট করতে পারবা যে হচ্ছে আমি যেটা ইনসেক্টের কথাই বলি না কেন, যে 12টা ইনসেক্ট হলে 14টা ইনসেক্ট হলে কত হয় এটা করা যায়। ঠিক আছে, এখন এই রিগ্রেশন লাইন তোমার হাতে করে এইভাবে করার দরকার নাই, তুমি কম্পিউটারে জাস্ট হলে তোমার এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক ফর্মুলা অনেক কিছু ডেভেলপ করা আছে, তুমি জাস্ট কমান্ড দিলেই বের হয়ে আসবে। তবে এটা হচ্ছে মডেলিং এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার খেলা। তবে আমি রিয়েলি সরি যে আমি এই পার্টটা হচ্ছে ছবিটা না থাকার কারণে তোমাদেরকে ক্লিয়ার করতে পারি নাই। ঠিক আছে, যখন ছবিটা আমি সহ শীটটা দেবো ওই ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাকে ইমেল করবা বা ইভেন ফোন করে জিজ্ঞেস করতে পারবা। তো ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম এখানে কি আমরা শুধু রিগ্রেশনই দেখাবো, কোরিলেশন কি দেখানো যায় না? কোন ক্ষেত্রে ম্যাডাম? যে এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এখন কোরিলেশনটা হলো কি, আমি সিম্পল এক্সাম্পল কিভাবে দেই এখন তোমাকে। ম্যাডাম আমরা তো জানি যে কোরিলেশন হচ্ছে যে একটা লিনিয়ার রিলেশনশিপ যেখানে একটা ভেরিয়েবল আরেকটা কিভাবে রিলেটেড সেটা নির্দেশ করা হয়, আর রিগ্রেশনের ক্ষেত্রে এখানে একটা ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়। তো এখানে তো ম্যাডাম আমরা এগুলোর একটা ভেরিয়েবল একটা এক্সপেরিমেন্ট একটা রেপ্লিকেশন করার পর আরেকটা যখন দিচ্ছি তখন তো সেখান থেকে আমরা আবার একটা রিলেশনশিপ দেখাইতেও পারি। এটা দেখাইতে পারো যখন তুমি গ্রাফটা করবা, বা তুমি যদি নরমালি এক্সেলেও হচ্ছে 2 সেট ডাটা নিয়ে তুমি যদি প্রোডিউস করো তাহলে দেখবা ওই যে হচ্ছে ওই এটা চলে আসে, উপর দিয়ে ইকুয়েশন চলে আসে এবং সেখানে থেকে হচ্ছে তোমার 2টা ভ্যালু জেনারেট হয়। তোমার কথা সত্য? জি ম্যাডাম। বুঝতে পেরেছো? তো এটা আমি যখন দিব ফর্মুলা সহ দিব। ও গড, আমার মানে হচ্ছে আমি নিজেই ভালো ফিল করছি না যে আমি ওই তাড়াহুড়ো করে ওইটা পুট না করতে পারার কারণে এই লাস্টের রিগ্রেশন প্রসিডিউরের পড়াটুকু আসলে ভালো হলো না আজকে অনেস্টলি আমি যদি বলি। ঠিক আছে, তবে আমি মানে আই উইল ট্রাই মাই বেস্ট পরবর্তী সময়ে যে এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করবো, কারণ এখানে আসলে আমার রিগ্রেশন এবং কোরিলেশন দুইটা আরেকটু ভালোভাবে বললে বোধহয় ভালো হতো। তবে তোমার মনে প্রশ্ন এসছে দেখে মানে থ্যাঙ্কস যে অ্যাটলিস্ট মানে আই ইভোক কোয়েশ্চেন টু মাই স্টুডেন্ট। ঠিক আছে, তো ইট মিনস যে আমাকে এখানে আরো কিছু সুন্দর করে ছবি এঁকে এবং আরো কিছু ম্যাটেরিয়ালস দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে। ওকে, যেটা আমি পরবর্তীতে যখন ম্যাটেরিয়ালস দেবো তখন করব, প্রয়োজন হলে আলাপও করবো। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো এগুলো সবই ফিল্ডের ক্ষেত্রে বলছি। এখন তো আমাদের স্টোরড প্রোডাক্ট কিছু পেস্ট আছে না, রাইস বেবিল আক্রমণ করতে পারে, তারপরে হচ্ছে তোমার রেড ফ্লাওয়ার বিটল আক্রমণ করতে পারে, বিভিন্ন কিছু করতে পারে। তাহলে স্টোরড প্রোডাক্টের ক্ষেত্রে নরমালি আসলে কি করা হয়, ওই ক্ষেত্রে খুব সিম্পল একটা জিনিস আমি এখানে পুট করছি যেটাকে বলে কাউন্ট অ্যান্ড ওয়েট মেথড। বুঝতে পেরেছো? কাউন্ট অ্যান্ড ওয়েট মেথড, সেখানে কাউন্টও হতে পারে আবার হচ্ছে তুমি ওয়েট করেও করতে পারো। ইন দিস কেস এ র্যান্ডম স্যাম্পল ইজ টেকেন এন্ড ডিভাইডেড ইনটু ড্যামেজড এন্ড আনড্যামেজড পার্ট. The number and weight of damaged and undamaged grains are measured and then the percentage of weight loss is determined. সেই ক্ষেত্রে হচ্ছে তোমার তো
এটা তো আর ফিল্ডের মতো না যে গাছ ধরে কাউন্ট করবো, ওখানে তো হিপ করা থাকে, একটা গম বা একটা চাল অথবা আটা, এগুলো তো একেবারে একটা কিছুর মধ্যে একটা পাত্রে কন্টেইনারে বা কোনো কিছুতে রাখা থাকে না একসাথে। তো সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে স্কুপ করে বা স্যাম্পলিং করার যে হচ্ছে ওটাকে কি বলে আমি নাম ভুলে গেছি, হ্যাঁ, বা এখানে আমাদের দোকানদাররাও দেখবে যে চাল তোলার সময় যেটা দিয়ে তুলে, ওই ধরনের কিছু দিয়ে তোমাকে হচ্ছে স্যাম্পল র্যান্ডমলি তুলতে হবে। তুলে তোমাকে ওখানে দেখতে হবে যে ড্যামেজড এবং আনড্যামেজড, যদি সেটা গ্রেইন হয় সেটা তুমি কাউন্ট করতে পারবা যে ড্যামেজড কতগুলা কয়টা আছে, আনড্যামেজড কয়টা আছে, ওটার আবার ওয়েটও নিতে পারবা। আর যে ক্ষেত্রে ওয়েট করা যাবে হচ্ছে সেই ক্ষেত্রে তোমার তো ড্যামেজড আনড্যামেজড মিশে থাকবে, সেই ক্ষেত্রে ওটা আলাদা করার কোনো উপায় নাই। তবে একটা ওয়ে থাকতে পারে যে আমার অনেকগুলো বস্তা আছে, কয়টা বস্তা আক্রান্ত হয়েছে আর কয়টা বস্তা আক্রান্ত হয়নি এখন পর্যন্ত ইনট্যাক্ট আছে। তবে আমি এখানে যেটা দিয়েছি, এখানে দেখো যে ওয়েট অফ আনড্যামেজড গ্রেইন নিবা, ওয়েট অফ ড্যামেজড গ্রেইন নিবা, আর নাম্বার অফ ড্যামেজড গ্রেইন আর নাম্বার অফ আনড্যামেজড গ্রেইন, এবং পরে ফর্মুলাটা সিম্পল আর কি, এই যে ডব্লিউই ডব্লিউডি আর এনডি আর এনইউ এটা দিয়ে এই যে মাইনাস করে তারপরে হচ্ছে আবার ডিভাইডেশন এবং মাল্টিপ্লিকেশন বাই 100। ঠিক আছে, এটা যখন স্লাইড দিয়ে দেবো এবং সাথে একটা শীট দিয়ে দেবো, এটা দেখলে বুঝতে পারবা। তোমার মেইন জিনিস, তোমাকে যদি ভাইভাতে জিজ্ঞেস করে, তোমাকে ভাইভাতে কেউ ফর্মুলা জিজ্ঞেস করবে না, তোমাকে বলবে যে তুমি কি কাউন্ট, তোমার যে ইল্ড লস অ্যাসেসমেন্ট করবা, তুমি তো এখন ফিল্ডে করছো, বাট তুমি যদি ইয়েতে করতে চাও তোমার হচ্ছে স্টোর প্রোডাক্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি করতে পারবো, বলবা যে সেই ক্ষেত্রে সো ফার অ্যাজ আই হ্যাভ লার্নড কাউন্ট এন্ড ওয়েট বলে একটা মেথড আছে, যেখান থেকে হচ্ছে আমি স্যাম্পলটা র্যান্ডমলি নিয়ে গ্রেইন প্রোডাক্টের ক্ষেত্রে আমি হচ্ছে ড্যামেজড এবং আনড্যামেজড আমার ওই স্যাম্পল থেকে আলাদা করে দুটোকে কাউন্ট এবং ওয়েট করে ওই কাউন্ট এবং ওয়েট বেসিসে আমি পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে পারি। তুমি এইটুকু বলে এক্সামিনার খুশি হবে। এই দিয়ে হচ্ছে আমার আজকের লেকচার শেষ হলো। আমি বলছি ক্রপ ইল্ড লস কি, ইল্ড কি, কেন অ্যাসেসমেন্ট করব, কি দ্বারা এফেক্টেড হয়, আর কয়েকটা মেথড সংক্ষেপে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ফিল্ডের জন্য আমি বলেছি যে অ্যানালাইটিক্যাল বা আর্টিফিশিয়াল ইনফেস্টেশন করে আসলে যে অ্যানালাইটিক্যাল তুমি করো সেটা, তারপরে পেয়ার্ড ফ্লোডের কথা বলেছি, তারপরে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল যদি ডাটা আর্কাইভিং করা থাকে সেই ক্ষেত্রে আমি মডেলিং বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে করতে পারি। ওয়ান ওয়ে হচ্ছে যে রিগ্রেশন কোরিলেশন করা, আর হচ্ছে স্টোর প্রোডাক্টের ক্ষেত্রে কাউন্ট এন্ড ওয়েট মেথড এইটা করতে পারি। তো ঠিক আছে, হ্যাঁ বলো ম্যাম। আনড্যামেজড গ্রেইনের ওয়েটের সাথে ম্যাম ড্যামেজড গ্রেইনের নাম্বারটা কেন গুণ হলো? কোনটা ম্যাম? হচ্ছে ইকুয়েশনটার মধ্যে। ইকুয়েশনটার মধ্যে কোথায় ম্যাম? ইকুয়েশনটার মধ্যে ম্যাম আনড্যামেজড গ্রেইনের সাথে ম্যাম ড্যামেজড গ্রেইনের নাম্বারটা ম্যাম গুণ হয়েছে, কিন্তু যদি ম্যাম টোটাল ওয়েট বের করতে চাই আনড্যামেজড এর আর ড্যামেজড এর, তাহলে ম্যাম কি যার নাম্বারটা দিয়ে গুণ করতে হবে না? আচ্ছা, লেট মি চেক যেটা আমি টাইপ করতে ভুল করছি কিনা। এটা ড্যামেজ শুকলাম মেবি একসাথে হবে, আনড্যামেজড গুলো একসাথে হবে, মাল্টিপ্লিকেশন। Weight of undamaged grain W এর সাথে ND, তাই না? weight of undamaged grain এবং হচ্ছে তোমার নাম্বার অফ ড্যামেজড গ্রেইন, তারপরে হচ্ছে weight of damaged grain এবং তারপরে হচ্ছে নাম্বার অফ আনড্যামেজড গ্রেইন। এটাকে ডিভাইড করেছি weight of undamaged grain, তারপর হচ্ছে নাম্বার অফ ড্যামেজড গ্রেইন আর হচ্ছে নাম্বার অফ আনড্যামেজড গ্রেইন, তারপর হচ্ছে মাল্টিপ্লাইড বাই 100। আমি হচ্ছে চেক করে দেখলাম এটা ঠিক আছে, কিন্তু তোমার মেইন কনসার্নটা কি? ডেন্টের বই থেকে কপি করে নিয়েছি তো আমি। ম্যাম এটা মানে কেন হলো হচ্ছে আর আনড্যামেজড এর সাথে ড্যামেজড এর নাম্বারটা কেন হলো, মানে মাল্টিপ্লিকেশনটা? না, তোমার দৃষ্টিতে এটা কি হওয়া উচিত? না ম্যাম, আমি তো জানি না কি হওয়া উচিত, মানে কেন মনে হচ্ছে আর কি, কেন এরকম। ও আচ্ছা, তাহলে মনে হলো তাহলে এটাই কারেক্ট, এটা তাহলে কোনো প্রশ্ন না। আমি ভাবছি যে তোমার একটা মেজর কনসার্ন আছে যে এখানে আর কি মানে হচ্ছে এটা হওয়া উচিত ছিল। আমি ভাবছি যে তোমার এটা, কারণ তুমি যেন কি বলতেছিলা
যে এটা হচ্ছে এটা তো হওয়া উচিত ছিল, এরকম একটা কিছু বলছো, মানে সেটা কি না হচ্ছে? ম্যাম, আমি বলছিলাম ম্যাম মানে ওয়েটের সাথে মানে যদি টোটাল ওয়েট বের করতে হয় তাহলে ম্যাম আনড্যামেজড এর সাথে তো আনড্যামেজড এর নাম্বার মানে গুণ হওয়ার কথা না ম্যাম। এই জন্য জানতে চাচ্ছিলাম যে এটা আনড্যামেজড এর সাথে ড্যামেজড এর নাম্বারটা কেন গুণ হলো, এটার স্পেশাল কোনো কারণ আছে কিনা? না, এটার স্পেশাল কোনো কারণ আসলে আমার জানা নাই। আমি ম্যাডাম হচ্ছে হ্যাঁ বলো। আমি ম্যাডাম হচ্ছে ম্যাডাম help এটা করো। মনে হয় আমরা যে ঐকিক নিয়ম করি তার মতো হয়তো হতে পারে যে ওই যে আমরা যে লাভের সঙ্গে এত পার্সেন্ট লাভ হলো, এখানে যেহেতু 100 দিয়ে করা হয়েছে, ওই আচ্ছা ঐকিক নিয়মে করতে গিয়ে ওইরকম কিছু একটা হতে পারে, আমার মনে হচ্ছে এরকম। আচ্ছা, সেটা তুমি কে কে আমাকে হেল্প করছো বলো? ম্যাডাম রেদওয়ান। রেদওয়ান, রেদওয়ান আরেকবার বলো। ম্যাডাম ওই যে আমরা যে ঐকিক নিয়মের মধ্যে করি যে এতর মধ্যে এতটুকু আছে, তাহলে একের মধ্যে কত থাকে আর 100-র মধ্যে কত থাকে, তো এখানে মনে হচ্ছে আমার যে ওই কাজটাই করা হচ্ছে যে এতর মধ্যে কতটুকু লস, একের মধ্যে কত আর 100-র মধ্যে কত, সেক্ষেত্রে হয়তো গুণটা হতে পারে আমার, মানে আমার যেটা মনে হচ্ছে ম্যাডাম। আচ্ছা ওকে, আর হচ্ছে আমাকে প্রশ্নটা কে জিজ্ঞেস করছিল? ম্যাম কেয়া, খাদিজা খাতুন কেয়া। কেয়া? কেয়া, তুমি কি রেদওয়ানকে রিলেট করতে পারছো? একটা সিম্পল জিনিস নিয়ে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা এই পর্যন্ত এইভাবেই থাক। দিস ইজ এ সিম্পল ম্যাথমেটিক্যাল থিংস, কিন্তু কোথায় যে স্টাক হয়েছে আমি নিজেও ইয়ে করতে পারিনি। তবে রিদওয়ান যেটা বলেছে আর কি ওই নিয়মের ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট রিলেটেবল মনে হচ্ছে। ম্যাম ঐকিক নিয়মের এই ক্ষেত্রে তো এটা বুঝা যাচ্ছে যে ডিভাইড করা আর 100 দিয়ে গুণ করা ওইটা এইভাবে হচ্ছে, কিন্তু আসলে কেয়া যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যে গুণটা ওইটার ম্যাডাম রিজনটা আর কি, যে আনড্যামেজ গ্রেনের সাথে কেন নাম্বার অফ ড্যামেজড গ্রেনটা গুণ হচ্ছে, ওইটা আসলে আর কি বুঝতে অসুবিধা হচ্ছে। তোমার কি মনে হয়? আমারও বুঝতে অসুবিধা হচ্ছে, তোমার কি মনে হয়? তোমার কি কোনো ইয়ে মনে হচ্ছে? নরমালি তো আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল করি যে কোনো কিছু টোটাল ওয়েট বের করার ক্ষেত্রে তখন তো আমরা রিলেটেডটার সাথে রাখি, রিলেটেডটার সাথে রাখি। হ্যাঁ কি ম্যাম, মানে নরমাল ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে তো আমরা এরকমটা করি, এজন্য আর কি এই জায়গাটা আমাদের একটু কনফিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি হচ্ছে আনসার দিতে পারিনি, বাট এটা হচ্ছে মানে হচ্ছে ডেন্টের বই এক্স্যাক্টলি এটাই আছে, আমি শুধু তোমার কপি করেছি। হ্যাঁ, এটা একটু স্টাডি করে আমাকে যদি বলো তাহলে ভালো হবে, আর আমিও পরে আমি জানাই দেবো। হ্যাঁ, এটা খুব সিম্পল জিনিস, কিন্তু হচ্ছে যেভাবে করছো আমি হচ্ছে এই মুহূর্তে আমি এটা ইয়ে করতে পারছি না। ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছি। আর এনিবডি যে কনসার্ন গুলো হলো, আরো কেউ অ্যাড করতে চাও ভলান্টিয়ারিলি? আচ্ছা, কেউ কথা বলছো না, তাহলে এই পেঁচামেচি এইখানেই হচ্ছে খতম হোক। হ্যাঁ, আরো কেউ কিছু বলছিলে? আমি অ্যাটেন্ডেন্স শিট চাচ্ছিলাম। অ্যাটেন্ডেন্স শিট এখন আমি দিব। অ্যাটেন্ডেন্স শিট আমাকে তৈরি করতে হবে, তারপরে দিতে হবে, এই জন্য আমার 1 মিনিট সময় লাগবে। ঠিক আছে? তো আমার হচ্ছে এই মুহূর্তে আমার ক্লাস শেষ করলাম, এবং এই মুহূর্তে আমার ক্লাসের অ্যাটেন্ডেন্স হলো 271 জন। ঠিক আছে? এই 271 জনের অ্যাটেন্ডেন্সটাকেই নেওয়া হবে। এন্ড করলাম। জাস্ট একটা সেকেন্ড, আমি হচ্ছে গুগল ড্রাইভে হচ্ছে আমার করা নেই, এখনই আমি করে দিচ্ছি আর কি। একটা সেকেন্ড ওয়েট করো আর কি, একটা সেকেন্ড না তো, একটা মিনিট। Drive.
level 3 semester 2 practical 15/6/2021 ID number section save settings leave it to one response save আমি দিয়েছি গিয়েছে তোমাদের কাছে জি ম্যাম আচ্ছা যে কথা বললা তুমি একটু ওপেন করে দেখো যে সব ঠিক আছে কিনা তিনটা সেকশন আছে ওই আগের মতোই নেম তোমার আইডি নাম্বার আর তোমার সেকশনটা পুরা নামটা লিখবা আইডি নাম্বারটা সঠিক লিখবা সেকশনটাও সঠিক দিবা ম্যাম আমাদের কি এগুলো প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে? এগুলো প্র্যাকটিক্যাল ইন্ডিকেশন এখনো তো দেওয়া হয়নি তোমাদেরকে অন্য টিচার কিছু বলেছে ম্যাম আমরা তো বুঝতেছি না আসলে কি কোনো মানে না হয়েছে না আমি জানি না আমি সো ফার অ্যাজ মাই কনসার্ন প্র্যাকটিক্যালের কথা খাতা লিখতে হবে কি লিখতে হবে না এটা আলোচনা হয়নি আর যদি লিখতে হয় তাহলে এই পর্যন্ত কেন বলা হবে না এটা তো লিখতে হলে এটা কিভাবে সম্ভব এতগুলো প্র্যাকটিক্যাল তোমরা তো মারা যাবা জি ম্যাম আমাদের জন্য একটু কমাই দিলে ভালো হয় লেখার দরকার নেই ম্যাম লেখার দরকার নেই আমি সেটা বলছি না বাট মানে করতে হবে এবং লেখার যদি দরকার হয় তাহলে অনেক আগে থেকে স্টুডেন্টদেরকে জানাতে হবে যে ইয়েস উই উইল মেইনটেইন দ্য সেম থিং এবং তোমরা শুরু করবে সাথে সাথে মানে ভিজুয়াল ক্লাসরুমে যেরকম শীট দিয়ে দেওয়া এবং সাথে সাথে তোমাকে আপডেটেড রাখার যে কাজটা এজ এ টিচার হিসেবে আমাকে তাহলে সেই দায়িত্বটাও পালন করতে হবে ইজন্ট ইট জি ম্যাম আপনার মতো যাতে সব টিচার বুঝতো ভালো হতো না সেই ক্ষেত্রে হয়ে যাবে আর কি মানে আমার মনে হচ্ছে হঠাৎ করে ম্যাম যদি প্র্যাকটিক্যাল নিয়ে আপনাদের কোনো ডিসকাশন হয় তখন আমাদের ব্যাপারটা আপনি একটু কনসিডার করেন ম্যাম মানে সব টিচাররা তো শুনো নাজমিন ম্যাডাম সবসময় বলে কিন্তু অনেক সময় হচ্ছে কি মানে ভয়েস রিমেইন আনহার্ড আর বাংলাদেশের সোসাইটিটা আমি যদি অনেস্টলি বলি আমার এখানে অনেক হচ্ছে ছেলেরা তোমরা আছো ফিমেল ভয়েস আর হচ্ছে বেশি আনহার্ড আমি জানি না এটা স্বীকার করবা কিনা তবে আমি ট্রাই করি আর কি এনিওয়ে এবং আই উইল ট্রাই মাই বেস্ট ফর মাই স্টুডেন্ট until I retire even after my retirement ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে রেসপন্স দিচ্ছ তো নাকি জি ম্যাম ম্যাথটা একটু ব্যাক করা যাবে ওয়েট লস ইন পার্সেন্টেজ কোন ম্যাম এই যেটা এখন স্লাইডে দেখা যাচ্ছে ওয়েট লস ইন পার্সেন্টেজ যদি ওয়েট লস বের করতে হয় তাহলে টোটাল যে লসটা হচ্ছে বাই টোটাল ওয়েট ইনটু 100 হওয়ার কথা মানে যতটুকু লস হচ্ছে বাই টোটাল ওয়েট ইনটু 100 হওয়ার কথা তাহলে তো এখানে ওয়েট ড্যামেজ গ্রেনের ওয়েটের সাথে তো ম্যাম ড্যামেজ গ্রেনের নাম্বারটা গুণ হবে আচ্ছা আমি হচ্ছে পার্সেন্টেজ দিতে থাকো আর আমি হচ্ছে একটু করি হচ্ছে যাতে আমি পরে করতে দেখতে পারি আর কি হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে এখনো তাই না জি ম্যাম টোটালটা থেকে মানে
বলো, তুমি আমাকে জাস্ট ফর্মুলাটা রিপ্রোডিউস করে দাও। নরমাল হওয়ার কথা হচ্ছে যে টোটাল যে ওয়েটটা থাকবে, এখানে যে নাম টোটাল যে গ্রেন আছে ড্যামেজড আর আনড্যামেজড, টোটাল যে ওয়েটটা হবে আমি প্লাস করব আগে না, দাঁড়াও। নরমাল ইকুয়েশন হওয়ার কথা যে টোটাল যে ওয়েটটা থাকবে সেই ওয়েটটা হ্যাঁ ডব্লিউই প্লাস ম্যাম টোটালটা থেকে হচ্ছে আমার যতটুকু আনড্যামেজড আছে সেটা ভাগ করার পরে আমি শুধু ড্যামেজড পার্টটা পাবো, শুধু লসটা পাবো। সেটাকে যদি আমি ম্যাম টোটালটা দিয়ে ভাগ করি আর সেটা 100 করলেই তো পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে। আচ্ছা সেই ক্ষেত্রে কি হবে ফর্মুলাটা বলো, আমি মানে আই ক্যানট ফলো। তুমি প্রোডিউস করো তাড়াতাড়ি। ম্যাম নাম্বার অফ আনড্যামেজড গ্রেন ইনটু ওয়েট অফ আনড্যামেজড গ্রেন আগে না প্লাস number of undamaged grain into weight of undamaged grain, number of undamaged grain into weight of undamaged grain, তাই না? জি ম্যাম, ইনটু হবে weight, ইনটু হবে ইনটু হলো আচ্ছা ম্যাম তারপর হচ্ছে ম্যাম এখানে টোটাল ম্যাম আমি কি কোয়েশ্চেন একটু লিখে সেন্ড করব কিনা, কারণ তুমি করো তাহলে তুমি এটা প্রোডিউস করে তুমি আমাকে হচ্ছে কুইকলি আমার ইমেইলে দিয়ে দিও। আচ্ছা ইমেইলে দিতে পারবা? জি জি ম্যাম, ঠিক আছে ম্যাম। তাহলে হচ্ছে তুমি আমাকে ইমেইলে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা যারা হচ্ছে মিটিং লিড করছো তো করো, আর যদি থাকো তো থাকো, কারণ আমি এখনো লিড করি না। লেট মি চেক দ্য অ্যাটেন্ডেন্স। হ্যাঁ আজকে কেমন যেন যে আমি সবার প্রথমে মানে দিন, এই কথাটা বিশ্বাস করো, দিন যদি খারাপ শুরু হয় তাহলে তোমার সবকিছুতে ভেজাল লেগে যায়। হ্যাঁ আমি কিছুটা হলেও এটা বিশ্বাস করি। আমি যখন লগ ইন করতে পারিনি তখন আমার হচ্ছে ইয়েটা হয়ে গেছে, মানে সকাল 9টায় আমি যখন ফুললি প্রিপেয়ার্ড এবং খুবই এনার্জেটিক এনথুজিয়াস্টিক এবং আমি এসে লগ ইন করতে যাচ্ছি এবং মাল্টিপল টাইম ট্রাই করে আমি যখন করতে পারিনি তখন হচ্ছে আই ফিল আ লিটল বিট স্কেয়ার্ড যে ও মাই গড এই ছেলে মেয়েরা ওরা কি থাকলো না চলে গেল, এখন কি হবে। হ্যাঁ তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে রিপ্রেজেন্টেটিভ ওদের সাথে যোগাযোগের চেষ্টা করলাম, আনফরচুনেটলি রিচ করতে পারিনি দুজনকে। পরে হচ্ছে অনেকবার প্রায় 10-15 বার ট্রাই এর পরে আমি ঢুকতে পেরেছি আর কি। হ্যাঁ ঢুকতে পারে তখন তো ক্লাস নিতেই পারলাম না, মানে ধাতস্থ হতে আমি 10 মিনিট সময় নিয়ে তারপরে 9:30টা থেকে নিলাম। এই কারণে হচ্ছে গুগল ফর্মটাও আমি ওই সময় আগে তৈরি করে যেরকম রেখে দিই পারি নাই, এখন করছি। তো এখন আমি দেখতে চাচ্ছি যে আমার হচ্ছে এটা ঠিক মতো করছে কিনা আর কি, কাজ করছে কিনা। দেখেন ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি বুঝতে পেরেছি ম্যাম ইকুয়েশনটা কেন এমন হয়েছে। ইকুয়েশনটা কেন এমন হয়েছে বুঝতে পেরেছো? জি ম্যাম বুঝতে পেরেছি এখন। বুঝতে পারলে সেটা কি ওটা হচ্ছে উপরে ম্যাম হচ্ছে কতটুকু ইল্ড লস হয়েছে সেটা ম্যাম হচ্ছে যদি কোনো ইল্ড না লস হতো তাহলে টোটাল নাম্বার অফ গ্রেন কে আনড্যামেজড ওয়েট দিয়ে গুণ করলে মানে টোটাল ওয়েটটা পাওয়া যাবে যদি কোনো ড্যামেজ না হয়। আর উপরে হচ্ছে যদি মানে যেটা ড্যামেজ হয়েছে সেটাকে আনড্যামেজড নাম্বার দিয়ে গুণ করলে মানে হচ্ছে ওইটা মানে পাওয়া যায় যে মানে মোট ওয়েট কত হইতো যদি সেটা ড্যামেজ না হতো, সেটা থেকে কতটুকু মানে ড্যামেজড হয়েছে সেটা বাদ দিলে কতটুকু মানে ওয়েটের লস হলো সেটা পাওয়া যাবে। সেটাকে মানে টোটাল ওয়েট দিয়ে ভাগ করে তারপর 100% করলে পাওয়া যাবে যে টোটাল ওয়েটে কতটুকু ইল্ড লস হলো। ম্যাম বুঝতে পেরেছি আমি এখন। আচ্ছা তুমি বুঝতে পেরেছো, কিন্তু হচ্ছে সাথে অন্য স্টুডেন্টের কোনো কনসার্নও জানার ছিল না, ওরা এখন প্যাচ খেয়ে গেছে যে এটা কি শুদ্ধ না অশুদ্ধ। ঠিক আছে তুমি যে কথাগুলো বললা আই গট ইট। তুমি কি এই কথাটা আমাকে লিখে ইমেইল করতে পারবা? তুমি কি বুঝতে পারছো নাকি তোমার বিপদ হয়ে গেল যে ম্যাডাম অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে? না না ম্যাম আমি পারবো, কিন্তু ম্যাম আসলে আমি একটু হচ্ছে প্রবলেমের জন্য একটু বাইরে আছি তো ম্যাম, আমি এখন কোন রকমের ক্লাসটা করতেছি আর কি। ম্যাম আমি একটু একদিন পরে পাঠালে হবে না?
তোমাকে আমি এটা হোমওয়ার্ক দিছি, তুমি হচ্ছে একদিন পরে কেন, তুমি 2 দিন পরেও পাঠাও, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু সেন্ড ইট। হ্যাঁ, তুমি যেটা বুঝতে পেরেছো, কারণ তুমি হচ্ছে অনেক প্রশ্ন করেছো, অনেক বোঝা নিয়েছিল, আই অ্যাপ্রিসিয়েট ইট, এবং তুমি আমার ক্লাসের মধ্যে এটা সলভ করেছো, আই অলসো অ্যাপ্রিসিয়েট ইট। সেই কারণে হচ্ছে আমি তোমাকে এটা হোমওয়ার্ক দিলাম যে তুমি একটু লিখে এটা তুমি তোমার আজকে কালকে পরশু এনি টাইম তুমি লিখে এটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম ভুল ত্রুটি ম্যাম ইয়া করবেন না, ভুল ত্রুটি কোনো কিছুই না। কেন তুমি ভুল ত্রুটি করছো? একটা স্টুডেন্ট প্রশ্ন আস্ক করতে পারবে, একটা স্টুডেন্ট ইভেন টিচারের সাথে আর্গিউ করতে পারবে যে হ্যাঁ আপনার আমার তো এরকম মনে হচ্ছে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে টিচারকেও হতে হবে, হতেই পারে, মানুষের ভুল হতে পারে না, আমার তো ফর্মুলাটা লিখতেও ভুল হতে পারতো, কাজে তোমার এখানে অ্যাপোলজেটিক হওয়ার আমি কোনো কারণ দেখি না। ওকে, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আমি চেষ্টা করবো ম্যাম 2 দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।